সাঁঝাকাশে গত পর্বে আপনাকে শুনিয়েছিলাম প্রভাবতী দেবী সরস্বতীর লেখা বাংলার প্রথম মহিলা গোয়েন্দা সিরিজ কৃষ্ণা সিরিজের প্রথম গ্রন্থ কারাগারে কৃষ্ণার প্রথম পর্ব, যেখানে একটি রহস্যময় চিঠি পেয়ে কৃষ্ণা পুজোর ছুটিতে তার মামাকে নিয়ে আসামে গিয়ে পৌঁছায়। এবার চলুন, যেখানে গল্প থেমে গিয়েছিল সেখান থেকেই শুরু করি। কৃষ্ণা বাধা দিলে, না, মামার বলার চেয়ে আমি আপনাকে বলছি, শুনুন, বলে সে ব্যাগ খুলে নিজের ছোট ডায়েরিটা বার করে বললে, এই আসামে ল্যাংটিং স্টেশন থেকে প্রায় 10 মাইল দূরে একটা ছোট গ্রামে একজন বাঙালি ভদ্রলোক বহুকাল থেকে বাস করছিলেন। এই অঞ্চলে অনেকগুলো চা বাগান তার ছিল, তাছাড়া কমলালেবুর ব্যবসাও ছিল তার। আরে রোশো রোশো! সুজন তাড়াতাড়ি উঠে একখানা মোটা খাতা বার করে আনলেন। তারপর টেবিলে খাতাখানা রেখে তিনি তার পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থামলেন। হ্যাঁ, এই তো লেখা আছে, ভবতোষ চৌধুরী। ইনি কয়েকটা চা বাগানের মালিক ছিলেন। অনেকগুলি কমলালেবুর বাগানও তার ছিল। হাতিখালিতে তিনি বাস করতেন। তার একমাত্র কন্যা ছিল তার জীবনের অবলম্বন। মনে হয় তোমার দাদু ইনি, আর তার মেয়েটি হচ্ছেন তোমার মাসিমা। তিনি কৃষ্ণার পানে তাকালেন। কৃষ্ণা বললে, তার চিঠি পড়ে তাই তো মনে হয়। সুজন নিস্তব্ধে কিছুক্ষণ ডায়েরির পাতা উল্টাতে লাগলেন। তারপর বললেন, আচ্ছা, তোমরা এখন বিশ্রাম করো কৃষ্ণা, আজ তোমরা বড় ক্লান্ত। আমি কাল এ সম্বন্ধে তোমাদের জানাবো, আর তোমরা যদি সেখানে যেতে চাও তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। বলে তিনি ওঠবার উপক্রম করতেই কৃষ্ণা জিজ্ঞাসা করলে, কিন্তু একটা কথা বলে যান যে আপনারা তাহলে এদের ব্যাপার কিছু কিছু জানেন? একটু হেসে সুজন বললেন, শুধু জানি নয়, আমরা সত্যি হয়রান হয়ে গেছি। এ কেস আমারই হাতে আছে। তাই বলছি, সুবিধা এতে আমাদের উভয় পক্ষেরই হলো। যে কোনো দিন তোমাদের ওখানে নিয়ে যাব। অবশ্য গৌহাটি থেকে অনেকটা দূরে যেতে হবে। লামডিং পৌঁছে সেখান থেকে ট্রেন বদল করে আমাদের যেতে হবে ল্যাংটিং। সেখানে পৌঁছে ওখান থেকে 10 মাইল যেতে হবে। আমরা হাঁটতে পারলেও তুমি সেই চড়াই উতরাই ভাঙতে পারবে না কৃষ্ণা, তা আমি জানি। আবার একখানা ডুলির ব্যবস্থা করতে হবে কি না, সেটা লামডিংয়ে পৌঁছে একদিন থেকে করা যাবে। চড়াই উতরাই প্রায় 10 মাইল! স্থূল দেহ প্রণবেশ একেবারে হাঁপিয়ে ওঠেন। কৃষ্ণা তাঁর পানে তাকিয়ে হেসে ওঠে। তারপর সুজনের দিকে ফিরে বলে, কিন্তু সুজন মামা, কেবল একখানা ডুলি করলেই কি চলবে? তাহলে মামাকে এখানে রেখে যেতে হয় যে, নইলে আমি খানিকটা হাঁটবো, মামা খানিকটা হাঁটবেন। এমনি করে আমাদের 10 মাইল আর 10 মাইল, এই 20 মাইল পথ চলতে হবে। আবার 10 মাইল? প্রণবেশ যেন আকাশ হতে পড়েন। কি আবল তাবল বকছিস কৃষ্ণা? 10 মাইলের ঠেলায় অন্ধকার, আবার 10 মাইল এতে তুই যোগ দিচ্ছিস কোথা থেকে? এ 10 মাইল তুই পেলি কোথায়? কৃষ্ণা আবার হাসে। বেশ বলছো মামা, আসবার সময় আবার ওই 10 মাইল আসতে হবে না হেঁটে? প্রণবেশ করুণ চোখে সুজনের দিকে তাকান, কিন্তু সুজনের মুখেও হাসি দেখে লজ্জায় চোখ ফিরিয়ে নেন। সুজন বললেন, আচ্ছা, সেসব কালকের কথা কাল হবে। আজ তোমরা বিশ্রাম করো। প্রণব আর আমি পাশের ঘরে থাকবো কৃষ্ণা, তুমি এই ঘরে থাকো। কিছু ভয় নেই, থানা সুরক্ষিত, বেশ নিশ্চিন্ত আরামে থাকতে পারবে। তিনি অগ্রসর হলেন। প্রণবেশও উঠলেন। সকালবেলা প্রোগ্রাম ঠিক করার সময় কৃষ্ণা অপরিচিতা মেয়ে রুমার পত্রখানা বার করে সুজনের সামনে ধরল। আসলে এই পত্রখানার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম সুজন মামা। এই পত্রখানা পেয়েই তো আমি এসেছি। এতে যে জায়গাটার কথা লেখা আছে সেটা আপনারই এরিয়ার মধ্যে পড়ে। এই দেখুন পত্রখানা। একে এই গৌহাটির কাছে কোথাও আটক করে রাখা হয়েছে। এখানে যাওয়ার পথের কথাও আছে, দেখুন।
সুজন ব্যগ্রভাবে পত্রখানা পড়তে লাগলেন। কৃষ্ণা দেখতে পেলে পড়তে পড়তে তার মুখখানা দৃপ্ত হয়ে উঠল। পড়া শেষ করে কৃষ্ণার হাতে ফিরিয়ে দিয়ে তিনি গম্ভীরভাবে কেবলমাত্র বললেন, হুম। কৃষ্ণা পত্রখানা নিয়ে ব্যাগে রাখতে রাখতে বললে, আমার মনে হয় একটু তাড়াতাড়ি এখানে খোঁজ নিতে যাওয়া উচিত। চিঠিখানার তারিখ দেখুন, আজ থেকে ঠিক 23 দিন আগে এই চিঠিখানা কলকাতায় পৌঁছেছে। তার 2-3 দিন পরে আমার কলেজের ছুটি হয়েছে, তারপর আমরা রওনা হয়েছি। এবারে সুজন বাধা দিলেন, অর্থাৎ সোজা কথা এই বলো যে এতদিন এই মেয়েটিকে দুর্বৃত্তেরা ওখানে রেখেছে কিনা। হ্যাঁ, এ কথা সম্ভব। একে এর মধ্যে ওখান হতে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, হতেও পারে। যাক, এখন আমরা যা খবর পেয়েছি সেটা আগে শোনো। ভবতোষ চৌধুরী ও অঞ্চলে বেশ নামকরা লোক। তিনি ল্যাংটিংয়ের ওদিকে কর্মক্ষেত্র স্থাপন করলেও থাকতেন বেশিরভাগ ওইখানে। তার মেয়ে রুমা দেবী ওইখানেই কলেজে পড়তেন। কৃষ্ণা অবাক বিস্ময়ে তার মুখের পানে চেয়ে জিজ্ঞাসা করলে, তিনি কোথায় থাকতেন? সুজন বললেন, এখানে ভবতোষ চৌধুরী বাড়ি তৈরি করেছিলেন। আমি তোমাদের এখন সেখানে নিয়ে যাব, বাড়িখানা তোমরা দেখতে পাবে। রুমা দেবী এখানে বিয়ে পর্যন্ত পড়েছিলেন, তার জন্যই ভবতোষ চৌধুরীকে বেশিরভাগ এখানে থাকতে হতো। ইদানিং 1 বছর তিনি আর ল্যাংটিংয়ে যাননি, সর্বদা এখানেই থাকতেন। সব বিষয়েই তিনি ছিলেন পরম উৎসাহী। খেলাধুলো, গান বাজনা, থিয়েটার, বায়োস্কোপ, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি প্রত্যেকটি দিকেই তার উৎসাহ দেখা যেত। অর্থ ছিল তার প্রচুর, সব দিক দিয়ে তিনি দুহাতে খরচ করতেন। তার মতো লোককে সর্বদা এখানে পেয়ে প্রণবেশ মৃদু হেসে বললেন, এখানকার লোকেরা বেঁচে গিয়েছিল। কেমন? সুজন উত্তর দিলেন, তা তুমি বলতে পারো। তার পর্যাপ্ত দানই তাকে অনেক বড় করে তুলেছিল সাধারণের কাছে। তার বাড়িতে সর্বদাই লোকজন আসত, কত দেশের গল্প আলোচনা চলত। এরই মধ্যে কিছুদিন আগে হঠাৎ একদিন ভবতোষ চৌধুরী নিজেই থানায় এসে হাজির। আমাকে ডেকে চুপি চুপি বললেন, এখানে থাকা তাঁর আর পোষালো না, তিনি কাল কিংবা পরশু কলকাতা চলে যাবেন। এই 2-1 দিনের জন্যে তিনি আমার কাছে জনা কয়েক সশস্ত্র পুলিশ চান। সশস্ত্র পুলিশ? কৃষ্ণার ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে। আপনি দিয়েছিলেন? বেদনার হাসি হেসে সুজন বললেন, ওপর থেকে অর্ডার না পেলে তো আমি দিতে পারি নে মা। এ কথা তাকে বলায় তিনি খানিক চুপ করে বসে রইলেন। তাকে নীরব দেখে আমি জিজ্ঞাসা করলুম, কেন তিনি সশস্ত্র পুলিশ চান? তার উত্তরে তিনি কেবলমাত্র বললেন, তিনি সর্বদাই জীবনের আশঙ্কা করছেন, কেবল তার নিজের জন্য নয়, তার মেয়ের রুমার পর্যন্ত। প্রণবেশ ফোঁস করে উঠলেন, বেচারা! কিন্তু তুমি এ কথা শুনেও অর্ডারের অপেক্ষা করলে সুজন, জনকতক পুলিশ দিতে পারলে না? সুজন মুখ বিকৃত করলেন, না, কারণ একটা থানার ভার আমার ওপর, বেশি কনস্টেবল তখন আমার হাতে ছিল না, কাজেই সেটা সম্ভব হয়ে উঠল না। থানায় আমায় কিছু লোক রাখতেই হবে। কৃষ্ণা কি ভাবছিল, মুখ তুলে বললে, তারপর কি হলো? সুজন বললেন, তারপর যা হলো তা আর না বললেও চলে। রাতটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পেলুম গত রাত্রে ভবতোষ চৌধুরীর বাড়িতে সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। ডাকাতেরা শুধু জিনিসপত্রই নিয়ে যায়নি, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে বাড়ির মালিক ভবতোষ চৌধুরীকেও। রুদ্ধশ্বাসে কৃষ্ণা জিজ্ঞাসা করলে, আর রুমা দেবী? সুজন বললেন, রুমা দেবী পুলিশে খবর দিলেন, জোর এনকোয়ারি চলল, কিন্তু ভবতোষ চৌধুরীকে আমরা আর পেলুম না। এই ঘটনার কয়েকদিন পরে রুমা দেবীও হঠাৎ কোথায় অন্তর্ধান করলেন, তারও কোনো খোঁজ খবর পেলুম না আমরা। রুমা দেবী অনেক কথাই বলেছিলেন, এবং তার কথা যে সত্য তা বিশ্বাস করাবার জন্যেই তিনি হাতিখালি থেকে কাগজপত্র আনতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর ফেরেননি তিনি।
শেষটায় আমাকেও যেতে হয়েছিল সেখানে, কিন্তু ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে। শান্ত কণ্ঠে কৃষ্ণা বললে, আমার মনে হয় এখানে কোনো বিপদাশঙ্কা করে হাতিখালি গিয়ে তারপর তিনি সেখান থেকে সরে পড়েছেন। হয়তো এমন কোনো নিরাপদ জায়গাতে তিনি আছেন যেখানে বিপদের। সুজন বললেন, যেখানে বিপদের আশঙ্কা নেই সেখানে গেছেন বলছো তো? কিন্তু পুলিশের হাতে যখন তিনি এভার দিয়েছেন, পুলিশই তাকে রক্ষার ব্যবস্থা করতে পারে। এ অবস্থায় তিনি পুলিশকে না জানিয়ে একা চলে যেতে পারেন না, অন্ততপক্ষে আমার তাই বিশ্বাস। মনে হয় তিনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। তার যেসব শত্রু অনিষ্ট করছে তারাই তাকে কোনো রকমে সরিয়ে রেখেছে, যাতে পুলিশ তার কাছে কোনো সন্ধান না পায়। কৃষ্ণা কথার কোনো উত্তর দিলে না। প্রণবেশ একটা হাই তুললেন, দীর্ঘ একটা আড়মোড়া ছেড়ে বললেন, হেরি নাম ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। কোথায় সেই কলকাতা? পুজোর আনন্দে সেখানকার ছোট বড় সবাই আজ পাগল, আর আমরা কিনা আসামের এই থানায় বসে ভাবছি যত সব অবান্তর কথা, যত সব। কৃষ্ণা মুখ তুললে, কঠিন কণ্ঠে বললে, আবার সেই পুরনো কথা? তোমার ইচ্ছে হয় তুমি ফিরে যাও মামা। এত কষ্ট স্বীকার করে যে জন্য এসেছি তা আমি করবই। তোমার বোন বলে নয়, একটি মেয়ে বিপদে পড়েছে, তাকে আমায় উদ্ধার করতে হবে, এই ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। একটু হেসে সুজন বললেন, মাথা খারাপ করো না হে প্রণব, কৃষ্ণার কথা খুব সত্যি। এসে পড়েছ যখন থেকে যাও। প্রণবেশ জানলার দিকে মুখ করে বসলেন। খুশি যে তিনি মোটেই হননি তা তার গম্ভীর মুখ দেখলেই বেশ বোঝা যায়। সুজন বললেন, যাই হোক, কথা কাটাকাটি এখন থাক, এখনকার যা কাজ তাই হোক। কৃষ্ণাকে নিয়ে আজ আমি একবার ভবতোষ চৌধুরীর বাড়িতে যাব, সেখানে গেলেই কৃষ্ণা অনেক কিছু জানতে পারবে। কৃষ্ণা জিজ্ঞাসা করলে, সে বাড়িতে এখন কে আছে? সুজন উত্তর দিলেন, ভবতোষবাবুর অনেককালের পুরনো চাকর রতন আছে। লোকটা বাঙালি, বয়স প্রায় 60 বছর হবে। বহুকাল থেকেই সে ভবতোষবাবুর কাছে আছে। তোমার অনেক কিছু জানবার কথা তার মুখে শুনতে পাবে। তুমি তৈরি থেকো কৃষ্ণা, আমি বেলা 3টে নাগাদ ফিরে তোমায় নিয়ে যাব। প্রণবের সবেগে ঘাড় দুলিয়ে বললেন, তার মানে তুমি এখন কোথাও বেরোচ্ছ নাকি? সুজন বিষণ্ণ কণ্ঠে বললেন, বেরোতে হবে বই কি, জানোই তো, ডিউটি ইজ ডিউটি। চাকরি বজায় রাখতে এখনই যেতে হচ্ছে, কারণ কানপুরে ভীষণ একটা ডাকাতি হয়ে গেছে, তার এনকোয়ারি করতে হবে। উৎকণ্ঠিতভাবে কৃষ্ণা বললে, খাওয়ার ব্যবস্থা কি হবে দুপুরে আপনার? সুজন বললেন, ফিরে এসে যা হয় হবে, তোমরা খাওয়া দাওয়া সেরে নিও, আমার জন্য অপেক্ষা করো না, আমি 3টের মধ্যে এসে পৌঁছাবো। তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। যে সময় ফেরবার কথা তার অনেক পরে ফিরলেন সুজন মিত্র। কানপুরেই স্নানাহার শেষ করে এসেছেন তিনি। এখানে আর কোনো ঝামেলা পোহাতে হলো না। কৃষ্ণা প্রস্তুত হয়েছিল, প্রণবেশ এর মধ্যে খানিকটা ঘুমিয়ে নিয়েছেন, তাই মনটা তার বেশ ভালো আছে। পোশাক ছেড়ে বসবার ঘরে এসে একখানা চেয়ারে বসতে বসতে সুজন বললেন, পুলিশের কাজ সত্যিই বড় ঝকমারির কাজ। নিশ্চিন্ত হয়ে দুদণ্ড বসবার জোটি নেই, রাত দুপুরেও ঘুম ভেঙে উঠে বেরুতে হবে, না বলবার উপায় নেই। কৃষ্ণা জিজ্ঞাসা করলে, আজ কি হলো সুজন মামা? সুজন উত্তর দিলেন, সাংঘাতিক ডাকাতি। কানপুরে কমলালেবুর বাগান আছে তো অনেক, সেখানকার ম্যানেজার জানকী রায়ের বাড়িতে এই সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। একজন লোক ধরা পড়েছে, কিন্তু তাকে অনেক পীড়ন করেও কোনো উত্তর পাওয়া যায়নি। একটু চুপ করে থেকে তিনি আবার বললেন, আমি প্রথমে যে সন্দেহ করেছিলুম ওসব আচিনের কাণ্ড, এদের বর্ণনা শুনেও তাই মনে হয়। আচিন? কৃষ্ণা একেবারে বিবর্ণ হয়ে ওঠে। প্রণবেশ নিজের মাথায় হাত বুলোন। আচিন? সুজন মিত্র সবিস্ময়ে বললেন,
আশ্চর্য তো, তোমরাও আচিনকে চেনো দেখছি। প্রণবের শুষ্ক কণ্ঠে বললেন, বার্মিজ ডাকাত আচিনকে না চেনে এমন লোক দুনিয়ায় আছে? কৃষ্ণার মা, আমার দিদি আর জামাইবাবু যে বর্মায় নিহত হন তা জানো তো? ডাকাতরা সবাই ধরা পড়েছিল, পালিয়েছিল কেবল ওই আচিন। এখানে আসার সময় আমরা ট্রেনে আমাদের কামরায় তাকে দেখেছি। আমার মনে হয় এখানে এসেই সে তার দলবল নিয়ে কানপুরে গিয়ে ডাকাতি করেছে। সুজন জিজ্ঞাসা করলেন, তুমি চিনলে কি করে আচিনকে? আগে কোনো দিন দেখেছিলে নাকি? কৃষ্ণা বললে, না, মামা তাকে চেনেন না, আমি চিনি। বার্মায় থাকতে আমি তাকে দেখেছি। তার কুৎসিত চেহারা একবার দেখলে সহজে ভোলা যায় না। এখানে আসবার সময় একটা ছোট স্টেশনে সে ট্রেনে উঠেছিল, আমিনগাঁ পর্যন্ত তাকে দেখেছি। তারপর স্টিমারে উঠে আর দেখিনি। সে নিশ্চয়ই গৌহাটিতে এসেছে, এখান থেকে দল নিয়ে গিয়ে ডাকাতি করেছে। ওরকম শয়তান খুব কমই দেখতে পাওয়া যায় সুজন মামা, কোনো বিপদকেই সে গ্রাহ্য করে না। যাক, ডাকাতি করে সে এবার কি পেলে জেনেছেন তো? একটু হেসে সুজন বললেন, তাহা নিয়েছে অনেক। গতকাল একটা চা বাগান বিক্রির মোটা টাকা পেয়েছিলেন জানকীরাম। টাকাটা আজ ব্যাংকে জমা করে দেবেন ভেবে সমস্ত টাকাই একটা ড্রয়ারে রেখে বেশ নিশ্চিন্ত আরামে ঘুমিয়েছিলেন। কিন্তু আশ্চর্য সন্ধানী আচিন দস্যুর গুপ্তচরেরা তাদের সর্দারের কাছে জানকীরামের এই টাকা পাওয়া আর ড্রয়ারে রাখার সংবাদ যথাসময়ে পৌঁছে দিয়েছে। সুজন পকেট থেকে ডায়েরিখানা বার করতে যাচ্ছিলেন, কৃষ্ণা বাধা দিলে। বললে, ও সম্বন্ধে সন্ধ্যার পর আলোচনা করা যাবে সুজন মামা। এখন ডায়েরি নিয়ে বসলে আমার কাজ হবে না। আমাকে আপনি আগে ভবতোষ চৌধুরীর বাড়িতে নিয়ে চলুন, তারপর আপনার বিশ্রাম। সুজন আবার হাসলেন, বললেন, বিশ্রাম কথাটা আর বলো না কৃষ্ণা। বিশ্রাম আমার জীবনে মিলবে কিনা জানি নে। রুমাদেবীর এই কেস নিয়েই গলদঘর্ম হয়ে উঠেছি, এর মধ্যে এসে জুটলো আবার এই ডাকাতি কেস। উপরওয়ালার কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণান্ত হচ্ছে। যাক সে কথা, তোমাকে নিয়ে যাই চলো, দেখি তুমি যদি ঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো। সুজনের সঙ্গে কৃষ্ণা এগিয়ে চলে। সঙ্গে সঙ্গে প্রণবেশ যেতে যেতে জিজ্ঞাসা করেন, ওদের বাড়িটা এখান থেকে কতদূর? সুজন বললেন, যত দূরই হোক না, মোটরে যাবে আসবে, বিশেষ কষ্ট হবে না। একখানা জিপে উঠলেন তিনজন। ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে ওই সুন্দর বাংলোটি দূর থেকে দেখলে একখানি ছবি মনে হয়। বাংলোর 3 দিকে ফুলের বাগান, সামনে খেলার লন। গেটের সামনে একজন কনস্টেবল পাহারা ছিল। সসম্ভ্রমে অভিবাদন করে সে গেট খুলে দিয়ে সরে দাঁড়ালো। সুজন জিপখানা ভেতরে নিয়ে গেলেন। লাল টালি ছাওয়া বারান্দার নিচে গাড়ি দাঁড়াতেই সঙ্গে সঙ্গে সেখানে এসে দাঁড়ালো একটি বৃদ্ধ। সুজনের মুখে শোনা গেল, এরই নাম রতন, ভবতোষবাবুর অনেক দিনের পুরাতন ভৃত্য। কৃষ্ণার পানে তাকিয়ে জিজ্ঞাসু নেত্রে সে সুজনের দিকে চাইলে। সুজন পরিচয় দিলেন, এরই নাম কৃষ্ণা দেবী, যার কথা তোমায় বলেছিলুম। বাংলাদেশের প্রচুর নাম। বয়সে ছোট হলেও এই মেয়েটি ডিটেকটিভের কাজে এমন পারদর্শিতা দেখিয়েছেন যা নামজাদা গোয়েন্দারাও অনেক সময় পেরে ওঠেননি। কৃষ্ণা লজ্জিত হয়ে ওঠে, সুজনের কথার মাঝখানে বাধা দেয়, বলে, না না, তুমি সুজন মামার কথা শুনো না রতন, উনি অনেক বাড়িয়ে বলছেন। স্মিত মুখে বৃদ্ধ বলে, উনি না হয় বাড়িয়ে বলতে পারেন, কিন্তু রুমা মাও তো তোমার কথা বলেছিলেন মা। তোমার ঠিকানা অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। তারপর রুমা মা যখন ল্যাংটিং গেলেন, সেই সময় হঠাৎ ঠিকানা পাওয়া গেল। সকলে ঘরে ঢুকলেন। উৎসাহিত হয়ে কৃষ্ণা একখানা চেয়ার টেনে নিয়ে বসে বললে, আগে আমায় সব কথাগুলো বলো তো রতন। খাপছাড়া ভাবে শোনার চেয়ে প্রথম থেকে শুনলে পরে আমি অনেক কিছু জানতে বা করতে পারবো, যাতে আমার কাজের সুবিধে হবে। রতন খানিকটা চুপ করে বসে থাকে, তারপর বলে, সে যে মস্ত বড় গল্প হয়ে যাবে মা। কৃষ্ণা বললে, তবু তার মধ্যে থেকেই আমার যা জানবার তা জেনে নিতে পারবো।
রতন বললে, সবই বলবো, এখন আগে আপনারা চা খান, চা এনে দিই। বাধা দেওয়ার আগেই সে বেরিয়ে গেল। সুজন ইজি চেয়ারে ঠেস দিয়ে বললেন, রুমাদেবীর মুখে যদ্দূর শুনেছি তাতে রতনকে বিশ্বাসী বলেই মনে হয়। তাছাড়া বহুদিনের লোক, বয়সও অনেক। এই বয়সে লোকে কোনো খারাপ কাজ করতে পারে না বলেই আমার বিশ্বাস। প্রণবের সন্দেহজনক হাসি হাসলেন, বললেন, আমি যদি পুলিশে কাজ করতুম, আগে এই রতনকেই গ্রেপ্তার করতুম। কৃষ্ণা বললে, আর সঙ্গে সঙ্গে ওকে হয় চিরকালের জন্য জেলে পুরতে, নয়তো ফাঁসিতে লটকাতে। কি বলো মামা? এক কথায় সব আপদের শান্তি হয়ে যেত, আমরাও বাঁচতাম, ওরাও বাঁচত। প্রণবেশ উত্তর দিলেন না, মুখখানা তার গম্ভীর হয়ে উঠল। সুজন কি বলতে যাচ্ছিলেন, রতন এসে পড়ায় কিছু বলা হলো না। রতনের একজন অসমিয়া ভৃত্য এসে চা, বিস্কুট, কেক সামনে সাজিয়ে দিলে। কৃষ্ণা সন্ত্রস্ত হয়ে উঠে বললে, এইসব কি রতন? এত আয়োজন কে তোমায় করতে বললে শুনি? রতন বেদনার হাসি হেসে বললে, হে তো সামান্যই। বাবু কি রুমামা থাকলে যা করতেন তা যদি দেখতেন। আপনারা সংকোচ করবেন না, আমি খুব অল্পই এনেছি। প্রণবেশী সবচেয়ে বেশি খুশি হয়েছেন দেখা গেল। নিজের ডিশখানা টেনে নিয়ে বললেন, খাওয়ার নামে আবার চক্ষু লজ্জা। কৃষ্ণা যেন কি! বিকেল হয়ে গেছে, এ সময় চা না খেলে কোনো কাজে নাকি মন বসে? তুমি বসো রতন, কথাগুলো বলো, আমরা ততক্ষণ খেতে আরম্ভ করি। রতন একখানা টুল টেনে নিয়ে বসল। রতন কাহিনী শুরু করলে, বাংলাদেশের এক গ্রামের ছেলে ভবতোষ চৌধুরী। ছোটবেলা থেকেই খুব ডানপিটে, লোকের সঙ্গে ঝগড়া মারামারি করতে ওস্তাদ। এই জন্যে বড় ভাই আশুতোষের সঙ্গে একবার খুব বিবাদ হয় এবং আশুতোষ তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে আদেশ করেন। দারুণ অভিমানে ওর রাগে ভবতোষ বাড়ি ছাড়া হয়ে গেলেন। তারপর নানা জায়গায় ঘুরতে ঘুরতে দৈবাৎ রতনের সঙ্গে তার পরিচয় হলো। দুজনে মিলল ভালো। দরিদ্র রতনও ভাগ্যান্বেষণে বার হয়েছিল ঘর ছেড়ে। রতনকে সঙ্গে নিয়ে ভবতোষ চললেন অজানা দেশের সন্ধানে। ঘুরতে ঘুরতে দুজনে গিয়ে পড়লেন সুদূর মালয়ে। সেখানেই তাদের অদৃষ্ট ফিরল। মালয়ে এক রবারের কারখানায় ভবতোষ কাজ পেলেন। কারখানার মালিক বর্মার লোক। তিনি ইংরেজি ভাষা জানেন না, তাই বিদেশীয়দের সঙ্গে কারবার করতে খুব অসুবিধা হয়। এখন ইংরেজি জানা বাঙালি ভবতোষকে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে উঠলেন এবং ভবতোষকে এই কাজের ভার দিলেন। ভবতোষ বিদেশীয়দের সঙ্গে কথাবার্তা বলে চিঠিপত্রের আদান প্রদান করে রবার বিক্রির ব্যবস্থা করতেন, তাই তার বেতনও ছিল বেশি। রতন করত কুলিদের সর্দারি। মালয়ে প্রচুর রবার গাছ জন্মায় এবং সেই উৎপন্ন রবার বিভিন্ন দেশে চালান যায়। মিস্টার আউচিলিংয়ের অনেকগুলি বাগান ছিল, কারখানাও ছিল তার অনেকগুলি। ভবতোষ সেখানে থাকতে হঠাৎ একদিন আউচিলিং ইহলোক ত্যাগ করেন এবং তার সমস্ত সম্পত্তি ভবতোষ চৌধুরী হস্তগত করেন। কিভাবে এই লক্ষ লক্ষ টাকার বিপুল সম্পত্তি ভবতোষ চৌধুরীর হস্তগত হয় তা রতন জানে না। আউচিলিংয়ের একমাত্র পুত্র জাওতুং তখন আমেরিকায় ছিল। শোনা গিয়েছিল যে সে সেখানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং সেখানেই বিবাহ করে বসবাস করছে। আউচিলিং তাকে দেশে ফিরে বিষয় সম্পত্তি বুঝে নেওয়ার জন্য অনেকবার লিখেছিলেন, কিন্তু আশা তো দূরের কথা, সে কোনো পত্রেরই উত্তর দেয়নি। রতন শুনেছিল পুত্রের উপর রাগ করেই আউচিলিং তার সমস্ত সম্পত্তি বিশ্বস্ত কর্মচারী এই ভবতোষ চৌধুরীকে দিয়ে গেছেন উইল করে। রতন এতে খুব খুশি হয়েছিল। কিছুদিন পরে ভবতোষের মুখে সে শুনতে পায় তিনি এখানে আর থাকবেন না, এখানে তার স্বাস্থ্য ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। নিত্য অসুখে ভোগার চেয়ে এখানকার বাগান কারখানা সব বিক্রি করে দিয়ে ভারতে ফিরে তিনি ব্যবসা করবেন, এই ছিল তার অভিপ্রায়। এরপর সত্যি সত্যিই একদিন তিনি সব বিক্রি করে দিয়ে আসামে চলে আসেন এবং লোকজনের ভিড় থেকে দূরে
নির্জন স্থান ল্যাংটিংয়ের হাতিখালিতে স্থায়ীভাবে বাস করবার ব্যবস্থা করেন। বলা বাহুল্য, রতনও তার সঙ্গে এখানে আসে। মালয়ে থাকার সময় ভবতোষ চৌধুরী সেখানকার একটি মেয়েকে সেখানকার নিয়মানুসারেই বিবাহ করেছিলেন এবং রুমাও সেখানে জন্মেছিল। যখন তারা ল্যাংটিংয়ে আসেন তখন রুমার বয়স 5-6 বছরের বেশি নয়। ভবতোষ চৌধুরী ল্যাংটিংয়ে অনেকগুলো চা বাগান কিনে নিয়েছিলেন। রতন রুমাকে দেখাশোনা করত আর চা বাগানগুলোর তদারক করত। রুমার মা ল্যাংটিংয়ে আসবার কিছুদিন পরে মারা যান। তারপর থেকে রুমার ভার সম্পূর্ণভাবে রতনের উপর পড়ে এবং সম্পূর্ণ বাঙালির মতোই সে মানুষ হতে থাকে। বেশ স্বচ্ছন্দে দিন যায়। এর মধ্যে হঠাৎ একদিন একখানা পত্র পেয়ে ভবতোষ বড় বেশি রকম উৎকণ্ঠিত হয়ে ওঠেন। চিরদিনের বিশ্বস্ত বন্ধু ও কর্মচারী রতন, তাকে তিনি কোনো কথাই গোপন করেননি। রতন ভবতোষ চৌধুরীর কাছে জানতে পারে যে দীর্ঘকাল পরে মাওতুং ফিরে এসেছে, আর দীর্ঘকাল ধরে ভবতোষ চৌধুরীর অনুসন্ধান করে সে জানতে পেরেছে যে ভবতোষ চৌধুরী ল্যাংটিংয়ের হাতিখালিতে বাস করছেন। সে জানিয়েছে শীঘ্রই সে ল্যাংটিংয়ে আসছে। তার পিতার সম্পত্তি কিভাবে ভবতোষ চৌধুরীর হস্তগত হয়েছে সে সেই কথা জানতে চায়। এরপর ভবতোষ চৌধুরী আর সাহস করে ল্যাংটিংয়ে থাকতে পারেননি। তাড়াতাড়ি মেয়েকে নিয়ে তিনি চলে আসেন গৌহাটিতে। তারপর একদিন এসেছিল মাওতুং। দীর্ঘকাল আমেরিকায় বাস করার পর দেশে ফিরেই সে শুনেছে বাঙালি ভবতোষ চৌধুরী তার পিতার যথাসর্বস্ব হস্তগত করে শেষে এক ইংরেজ কোম্পানির কাছে সব বিক্রি করে কোথায় চলে গেছেন। খোঁজ করে সে প্রথমে আসে ল্যাংটিংয়ে, তারপর আসে গৌহাটিতে। এখানে প্রথমেই তার সঙ্গে দেখা হয় রতনের এবং সে ভবতোষ চৌধুরীকে খবর দেয়। বলা বাহুল্য, ভবতোষ চৌধুরী তার সঙ্গে দেখা করেননি এবং দারোয়ান দিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। যাওয়ার সময় মাওতুং শাসিয়ে গেছে যে সে প্রতিশোধ নেবে। তার পিতাকে হত্যা করে অসৎ উপায়ে ভবতোষ চৌধুরী তার পিতার বিশাল সম্পত্তি হস্তগত করেছেন, সে নাকি তার প্রমাণ পেয়েছে এবং অতি শীঘ্র সে ভবতোষ চৌধুরীকে জানিয়ে দেবে যে বার্মিজরা সরল, উদার এবং বিশ্বাসপরায়ণ হলেও প্রয়োজন হলে তারা কতটা নিষ্ঠুর হতে পারে। তারপর বছর 2 মাওতুংয়ের কোনো খবর পাওয়া যায়নি। তারপর একদিন রাত্রে ভবতোষ চৌধুরী সেদিন কন্যা রুমা এবং রতনকে বলেছিলেন তিনি শীঘ্রই কলকাতায় যাবেন। কলকাতায় ভবানীপুরে তাঁর একখানা বাড়ি কেনা হয়ে গেছে। তার এক বন্ধুর কাছে তিনি আগেই বাড়ির কথা লিখেছিলেন এবং টাকাও পাঠিয়েছিলেন। বন্ধু বাড়ি কিনে তাকে খবর দিয়েছেন এবং সেই পত্রানুসারে তিনি আগামী সোমবার দিন কলকাতায় যাত্রা করবেন। প্রস্তাবটা রুমার কাছে ভালো লাগলেও রতনের মোটেই চিত্তাকর্ষক মনে হয়নি। কতকাল আগে সে বাংলা ছেড়ে চলে এসেছে। আজ বাংলায় সে একেবারেই অপরিচিত। তার আত্মীয় স্বজন কেউ বর্তমান নেই, বাড়িঘরেরও অস্তিত্ব নেই। আজ দেশের কেউ তাকে চিনবে না। যেখানে সে আছে এদেশের ওপর তার একটা মায়া জন্মে গেছে, তাই এখান থেকে সে আর কোথাও যাবে না। মনিবকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার সম্বন্ধে অনেক নিন্দনীয় কথা শুনলেও সে কিছুই বিশ্বাস করে না। তার অমতে ভবতোষ চৌধুরী ভিন জাতের, ভিন্ন দেশের একটি মেয়েকে বিবাহ করেছিলেন। মনে আঘাত পেলেও সে তাকে অপরাধী করতে পারেনি। রুমাকেও সে ঘৃণা করতে পারেনি। অপত্য স্নেহে তাকে বাঙালির মতোই মানুষ করে তুলেছিল। যে সোমবার কলকাতায় যাওয়ার আয়োজন ঠিক হয়েছিল তার আগের রবিবার রাত্রি থেকে ভবতোষ চৌধুরীকে আর পাওয়া যায়নি। রাত্রে কে বা কারা তার ঘরের জানলা ভেঙে ঘরে ঢুকেছিল এবং খুব সম্ভব অচৈতন্যাবস্থায় তাকে সরিয়ে ফেলেছে। বাড়িতে অত সতর্ক প্রহরী থাকা সত্ত্বেও বেমালুম গায়েব হয়ে গেছেন তিনি। রুমা সকালেই পুলিশে খবর দেন এবং তদন্তে আসেন এই সুজন মিত্র। এই তদন্তের জন্যেই সুজন মিত্রের সঙ্গে রুমা হাতিখালি গিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি আর ফেরেননি। সেই থেকে রতন যক্ষের মতো এবারই পাহারা দিচ্ছে। যতদিন তারা না আসবেন রতনের নিষ্কৃতি নেই।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রতন চোখ মোছে। সুজনের কাছে শোনা যায় পরদিনই রুমা দেবীকে নিয়ে তার গৌহাটি ফিরে আসবার কথা ছিল, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে বড় সাহেবের কাছ থেকে জরুরি তার পেয়ে বাধ্য হয়ে তাকে সেই রাত্রেই ফিরতে হয়েছে। রুমা দেবীর রক্ষণাবেক্ষণের জন্য তিনি 4 জন কনস্টেবলকে হাতিখালিতে রেখে আসেন। এখানে এসে আশ্চর্য হয়ে যান যে সাহেব তাকে তার করেননি। কৃষ্ণা গম্ভীরভাবে মাথা দুলিয়ে বললে, সে আমি আগেই বুঝেছি সুজন মামা, এ শুধু শত্রুর একটা চাল। আপনি নিজে পুলিশের লোক, চিরকাল এরকম ঘটনা দেখে আসছেন, তবু ওদের ছলনায় ভুলে। আশ্চর্য। একথায় সুজন যে একটু অসন্তুষ্ট হলেন তা তার মুখ দেখেই বোঝা গেল। তিনি বললেন, হ্যাঁ, চিরকাল দেখে আসছি, কিন্তু তবু বাধ্য হয়ে চলে আসতে হলো কৃষ্ণা, কারণ সাহেব এখানে না থাকায় আমি তাকে জানিয়ে যেতে পারিনি, অথচ কতগুলো জরুরি রেকর্ড আমার জিম্মায় ছিল। তার পেয়ে আমি ভাবলাম সাহেব ফিরেছেন আর সেই রেকর্ডগুলো তার তখনই চাই, সেই জন্যেই আমি তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। কৃষ্ণা বললে, তারপর আপনি কবে জানলেন যে রুমা দেবীকে পাওয়া যাচ্ছে না? সুজন উত্তর দিলেন, তারপর দিন সকালের ট্রেনে আমি সেখানে গিয়ে কনস্টেবলদের মুখে শুনতে পেলাম সন্ধ্যার সময় রুমা দেবীর সঙ্গে কেউ একজন লোক দেখা করতে এসেছিল। সেই লোকটা চলে যাওয়ার পর রুমা দেবীকে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাসদাসী সকলকে হুকুম করে দিয়েছিলেন চলে যেতে। সেটা সবাই জানে ওখানকার লোকেরা, এবং এর সাথে তিনি এটাও বলেছিলেন যে রাত্রে যেন কেউ তাকে বিরক্ত না করে। তো সকালবেলা দেখা গেল তার ঘরের দরজা খোলা, তিনি নেই। কৃষ্ণা খানিক নিস্তব্ধ হয়ে রইল, তারপর উঠে বললে, আপনারা বসুন, আমি রতনের সঙ্গে একবার বাড়িটা ঘুরে দেখে আসি। প্রণবেশ একটু হেসে বললেন, বাড়িতে কি বা পাবে কৃষ্ণা, তার চেয়ে আমার মনে হয় হাতিখালিতে গেলে বোধহয় কিছু সন্ধান পাওয়া যেত। সুজন বললেন, কৃষ্ণা হয়তো বিশ্বাস করবে না যে পুলিশ তদন্ত করতে কিছু কম করেনি। এখনও আমি প্রাণপণ চেষ্টা করছি, আর ফল যে হবেই এ বিশ্বাসও রাখি। তবু কৃষ্ণা বাধা দেয়, হাসি মুখে বলে, তা আমি জানি সুজন মামা, রুমা দেবীর কেসটার কিনারা করতে পারলে আপনার নাম হবে বড় কম নয়। আপনি যথেষ্ট করছেন, আমিও আমার ক্ষুদ্র শক্তি নিয়ে একবার দেখি না কেন, তাতে হয়তো আপনারও একটু সাহায্য হবে। বলে হাসি মুখেই সে রতনের সঙ্গে বেরিয়ে গেল। সুন্দর সুসজ্জিত ঘরগুলি গৃহস্বামীর ঐশ্বর্যের পরিচায়ক, দেখে বোঝা যায় ভবতোষ চৌধুরী মনের মতো করে বাড়িটিকে তৈরি করিয়েছেন, আর পছন্দসই করে সাজিয়েছেন রুমা দেবী। সে কথা রতনের মুখে শোনা গেল। রতনের মুখে কৃষ্ণা আরও শুনলে, রুমা দেবী এখানে পড়তেন, এই ঘরে বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। বড় শান্ত মেয়ে, এখানে তাকে কারো সঙ্গে মেলামেশা করতে দেখা যায়নি, বন্ধুবান্ধবও তার কেউ ছিল না। এই কথাবার্তার মধ্যে বাগানের দিকে খোলা জানলা পথে একটা মুখ কৃষ্ণার পানে বারেক তাকিয়েই সহসা সরে গেল। কৃষ্ণার কিন্তু চোখ এড়ালো না। সে জিজ্ঞাসা করলে, জানলা দিয়ে উঁকি দিলে কে রতন? এখানে কোনো মেয়ে আছে কি? রতন উত্তর দিলে, হ্যাঁ, ওর নাম সুমিয়া, মালয়ের একটি মেয়ে, মাস 3-4 হলো এখানে এসেছে। রুমা মায়ের দেশের লোক, ওর মায়ের বিশেষ পরিচিত। এখানে আসার পরে চৌধুরী মশাই ওকে রাখতে চাননি, কিন্তু বোবাকালা মেয়েটা কোথায় যাবে, তাই রুমা মা ওকে আশ্রয় দিয়েছেন। বোবাকালা বলো কি? বিস্ময়ে কৃষ্ণা জিজ্ঞাসা করে। রতন বললে, হ্যাঁ, কানেও শোনে না, কথাও বলতে পারে না, তবে ভাবে ভঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। কৃষ্ণা বললে, ওকে একবার ডাকতে পারো রতন? একবার ভালো করে দেখি, আলাপ পরিচয় করি। ডাকছি।
রতন বাইরে চলে যায় এবং পরক্ষণেই একটি মেয়েকে সঙ্গে নিয়ে ফিরে আসে। বলে, এই এই সুমিয়া, বয়সের খুব বেশি নয়, আমাদের রুমা মায়ের বয়সই হবে। বেচারা, মানুষ হয়েও অমানুষ, বোবা কালা, জগতের কিছুই জানলে না। কৃষ্ণা সুমিয়ার পানে তাকিয়ে থাকে, তারপর জিজ্ঞাসা করে, তুমি সুমিয়া, মালয়ের মেয়ে? সে নিঃশব্দে কৃষ্ণার পানে তাকিয়ে কেবল হাসে। সাদা সাদা বড় বড় দাঁতগুলো তার আমূল বেরিয়ে পড়ে। কৃষ্ণা যত কথা বলে যায় সে শুধু অ্যাঁ উ শব্দ করে আর হাসে। কৃষ্ণা হতাশ হয়ে পড়ে, তবু তার মনে সন্দেহ যায় না। এই মেয়েটির হঠাৎ এ বাড়িতে আসাটাই যেন কেমন সন্দেহজনক মনে হয়। ভবতোষ চৌধুরী মালয় থেকে বহুকাল আগে চলে এসেছেন, সেখানকার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এখন। কোন কালে তিনি মালয়ে ছিলেন সেই সম্পর্ক ধরে মালয়বাসিনী সুমিয়ার এখানে আসা সত্যি সন্দেহের কারণ বলে মনে হয়। কিছুক্ষণ পরে কৃষ্ণা সুমিয়াকে বিদায় দিলে। সে যেমন এসেছিল তেমনিভাবে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষ্ণার গম্ভীর মুখখানার পানে তাকিয়ে রতন আর কথা বলবার সাহস পায় না। কৃষ্ণা জিজ্ঞাসা করলে, সুমিয়া কি কোনোদিন হাতিখালিতে গেছে রতন? রতন মাথা নেড়ে বললে, না। ও আসার পর বাবু কি রুমামা হাতিখালি যাননি। বাবু যাওয়ার পর রুমামা সুজনবাবুর সঙ্গে গিয়েছিলেন, সুমিয়া তখন এখানেই ছিল। কৃষ্ণা বললে, সুমিয়া এখানে আসার পর কোনো দিন কোনো লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিল কি? রতন চিন্তা করে, তারপর মাথা নাড়ে, কই না, কেউ তো কোনো দিন আসেনি। একটু থেমে সে কি মনে করে বললে, কিন্তু মনে হয় মেয়েটা যেন লেখাপড়া জানে। তা হতেও পারে, বোবা কালাদেরও তো স্কুল আছে, সেখানে হয়তো পড়েছে। পড়তে পারে বলে কৃষ্ণা রতনের পানে তাকালে। রতন বললে, বোধ হয় পারে, ওকে মাঝে মাঝে বাবুর ইংরেজি কাগজ যা আসতো তা পড়তে দেখেছি। হতে পারে মালয়ে ইংরেজি কথাটা খুব চলে, তো কেউ হয়তো ওকে শিখিয়েছিল। হলোই বা বোবা কালা, তবু ওইটুকু যে শিখতে পেরেছে সেও তো সাহেবদেরই দৌলতে। যাই বলো মা, সাহেবরা আমাদের দেশে এসে যত যাই করুক, উপকারও বড় কম করেনি। কৃষ্ণা শুধু হাসলে, কোনো উত্তর দিলে না। উৎসাহিত রতন আরও কথা বলতে চায়, কিন্তু কৃষ্ণার মুখের কোনো কথা না পেয়ে সে দমে যায়। সাহেব জাতের বিশেষ বিশেষ গুণের কথা তার আর বলা হয় না। গল্পের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি। পরবর্তী পর্বে কি ঘটবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ এখানেই বিদায়।